রেশমার জীবনের গল্প। আমার অপরাধ কি? পরিবার ও বড় হওয়া। রেশমা এমন একটি পরিবারে বড় হয়েছেন যেখানে অভাব থাকলেও ছিল অফুরন্ত ভালোবাসা। বাবা মায়ের 4 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বিয়ের প্রস্তাব ও যৌতুক। রেশমার বিয়ের প্রস্তাব আসার পর তার বাবা সামর্থ্য না থাকা সত্ত্বেও মেয়ের সুখের কথা চিন্তা করে অনেক টাকা যৌতুক দিতে রাজি হন। কিস্তিতে টাকা পরিশোধ করার শর্তে রেশমার বিয়ে ঠিক হয়। শ্বশুরবাড়ির নির্যাতন। বিয়ের পর থেকেই যৌতুকের বাকি টাকার জন্য রেশমার ওপর শুরু হয় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। এমনকি গর্ভবতী অবস্থায়ও তার স্বামী তাকে নিষ্ঠুরভাবে মারধর করতেন। সন্তান হারানো ও বিচ্ছেদ। একদিন স্বামীর প্রচণ্ড মারধরে রেশমা গুরুতর আহত হন এবং গর্ভপাত হয়ে তার অনাগত সন্তান মারা যায়। এই ঘটনার পর তাকে এক কাপড়েই শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। রেশমা ফিরে আসেন তার বাবার ঘরে দাড়ি হসন্ত। বর্তমান অবস্থা। সমস্ত যাতনা সহ্য করে রেশমা এখন নতুন করে বাঁচার চেষ্টা করছেন। তবে সমাজের মানুষের কটু কথা এবং একটি সুন্দর ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে বারবার ভাবিয়ে তোলে। তার করুণ প্রশ্ন, সবকিছু হারিয়ে আজ তিনি একা, এতে তার অপরাধ কি ছিল? জীবন গল্প। রেশমার হার না মানা আর্তনাদ এক। সোনালী শৈশব ও অভাবের সংসার। রেশমার জন্ম এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। 4 ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট, তাই সবার আদর ছিল একটু বেশিই। বাবা দিনমজুরের কাজ করে কোনোমতে সংসার চালাতেন। নুন আনতে পান্তা ফুরানোর সংসার হলেও রেশমার দিনগুলো কেটেছিল বাবার স্নেহে আর মায়ের ভালোবাসায়। রেশমার স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, কিন্তু অভাবের তাড়নায় সেই স্বপ্ন ডানা মেলার আগেই ঝরে যায়। 2. বিয়ের পিঁড়ি ও যৌতুকের কালো ছায়া। রেশমার বয়স যখন মাত্র 18, তখন তার বিয়ের সম্বন্ধ আসে। পাত্রপক্ষ ছিল আর্থিকভাবে কিছুটা সচ্ছল। বিয়ের কথা পাকাপাকি হওয়ার সময় পাত্রের পরিবার থেকে মোটা অঙ্কের যৌতুক দাবি করা হয়। রেশমার বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে এবং কিস্তিতে টাকা দেওয়ার শর্তে রাজি হন। একরাশ স্বপ্ন নিয়ে রেশমা পা রাখেন শ্বশুরবাড়িতে। 3. শুরু হল নরক যন্ত্রণা। বিয়ের মাত্র কয়েক মাস পরেই যৌতুকের বাকি টাকার জন্য রেশমার ওপর শুরু হয় অমানবিক অত্যাচার। তার স্বামী এবং শাশুড়ি প্রতিনিয়ত তাকে তুচ্ছতাচ্ছিল্য করত। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য তাকে প্রায়ই অনাহারে রাখা হতো এবং মারধর করা হতো। রেশমা সবকিছু সহ্য করে যেতেন এই আশায় যে একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। 4. অনাগত সন্তানের মৃত্যু ও চরম নিষ্ঠুরতা। জীবনের সবচেয়ে বড় আঘাতটি আসে যখন রেশমা অন্তঃসত্ত্বা হন। তিনি ভেবেছিলেন সন্তানের মুখ চেয়ে হয়তো তার স্বামী পরিবর্তন হবে, কিন্তু যৌতুকের নেশা ছিল তার চেয়েও প্রবল। একদিন তুচ্ছ কারণে রেশমার স্বামী তাকে পেটে লাথি মারে এবং প্রচণ্ড মারধর করে। অতিরিক্ত রক্তক্ষরণে রেশমার অনাগত সন্তানটি গর্ভেই মারা যায়। এই ঘটনার পরও স্বামীর মনে কোনো অনুশোচনা ছিল না, উল্টো তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে ঘরে আটকে রাখা হয়। 5. এক কাপড়ে বিদায় ও বর্তমান একাকিত্ব। শারীরিক অবস্থা যখন চরম অবনতির দিকে, তখন রেশমাকে এক কাপড়ে তার বাবার বাড়ির সামনে ফেলে দিয়ে আসা হয়। শ্বশুরবাড়ি থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, বাকি টাকা না দিলে তাকে আর ফিরিয়ে নেওয়া হবে না। নিঃস্ব রেশমা আজ তার বাবার ভাঙা ঘরে ফিরে এসেছেন। সমাজের মানুষের বাঁকা চাহনি আর নিজের সন্তানের শোক তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে। উপসংহার। রেশমা আজ ঢাকা এফএম-এর স্টুডিওতে দাঁড়িয়ে কেবল নিজের গল্পই বলছেন না, বরং সমাজের সেই নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে প্রশ্ন তুলছেন যা হাজারো রেশমার জীবন ধ্বংস করে দিচ্ছে। তার প্রশ্ন একটাই, আমার অপরাধ কি ছিল যে আমাকে এভাবে তিলে তিলে মরতে হলো? রেশমার জীবনের সেই মর্মস্পর্শী গল্প আর তার চোখের জলকে ঘিরে একটি কবিতা নিচে দেওয়া হল। নিঃশব্দ হাহাকার সোনার খাঁচায় স্বপ্ন বুনে গিয়েছিলে পরবাসে, হাজার ব্যথার পাহাড় জমে তোমার দীর্ঘশ্বাসে। যে হাতে ছিল মেহেদির আলপনা সে হাতে আজ ক্ষতের দাগ, সুখের ঘরে আগুন জেলে কেড়ে নিল সব সোহাগ। অনাগত সেই ছোট্ট প্রাণটি ঝরে গেল অবেলায়, নিষ্ঠুর স্বামী মত্ত ছিল যৌতুকের মরণ খেলায়। এক কাপড়ে বিদায় দিলে ছিঁড়ে দিলে সব মায়া, আধার রাতে একলা তুমি নিজেরই বিষণ্ণ ছায়া। রেশমা তোমার এই যে লড়াই একাকী একলা চলা, অন্ধ সমাজ শুনবে কি আজ তোমার না বলা কথা? অপরাধী নও তুমি মেয়ে, জাগো এবার আপন ভেজে, নতুন ভোরে উঠবে সূর্য দুঃখের মেঘকে ত্যাজে।